আজকের ক্লাসের টপিক হচ্ছে কনজেশন কন্ট্রোল এবং এই আজকের ক্লাসে অন্য দিনের মতোই বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করা হবে, সেই যেগুলো কিনা আমাদের সেমিস্টারে লিখতে দেয় বা পরীক্ষাতে আসে। যেমন আমি প্রথমে কতকগুলোর নাম বলে রাখি, যেমন কনজেশন কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস, তারপর কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে আমি ইমপ্রুভ করব, বা লিকি বাকেট অ্যালগোরিদম বা টোকেন বাকেট অ্যালগোরিদম, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ওয়েটেড ফেয়ার কিউইং, তো সেইগুলো আজকে আলোচনা হবে। তো চ্যাপ্টারটা কিন্তু খুব একটা বেশি কমপ্লেক্স নয়, সহজেই বোঝা যাবে আশা করা যায়। তো প্রথম কথা হচ্ছে কনজেশনটা কি। কনজেশন মানে হচ্ছে আমরা যেরকম দেখি যে আহ, কোনো একটা রাস্তায় প্রচুর গাড়ি আছে, তো জ্যাম হয়ে গেছে, ট্রাফিক জ্যাম, তো সেটাকে আমরা বলি কনজেশন, বাট তাই না? তো এখানেও তাই, যে আমার এই যে প্যাকেট সুইচ নেটওয়ার্ক যেগুলো থাকবে, সেখানে আমার যদি একটা যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ক্যাপাসিটি একটা জিনিস থাকে। ক্যাপাসিটি মানে হচ্ছে যে ওই নেটওয়ার্কটা কতগুলো প্যাকেট হ্যান্ডেল করতে পারে একসঙ্গে, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাপাসিটি। তো আমার যদি একটা নেটওয়ার্কের যে ক্যাপাসিটি আছে তার থেকে যদি লোড বেশি পড়ে, এবার লোড মানেটা কি? লোড মানে হচ্ছে নাম্বার অফ প্যাকেট সেন্ড ইন দ্য নেটওয়ার্ক, কতগুলো প্যাকেট আমি সেন্ড করেছি। তো কতগুলো প্যাকেট আমি সেন্ড করেছি, দ্যাট ইজ দ্য লোড। এবং ওই যে নেটওয়ার্কটা, তার বহন ক্ষমতা বা আমার ক্যাপাসিটি, যে কতগুলো প্যাকেটকে ও নেটওয়ার্ক হ্যান্ডেল করতে পারে। তো আমার দুটো জিনিস, একটা হচ্ছে ক্যাপাসিটি অ্যান্ড নাম্বার টু ইজ লোড। তো ক্যাপাসিটি যখন লোডের থেকে বেশি হয়ে যাবে তাহলে তো কনজেশন হবে। যে আমার একটা রাস্তা, সেখানে আমার একসঙ্গে 10টা গাড়ি যেতে পারে, সেখানে যদি আমি 25টা গাড়ি যদি চালিয়ে দিই, রাস্তায় নামিয়ে দিই, তাহলে তো আমার কনজেশন হবে, তাই না? তো আমাদের এই কনজেশন যদি হয়, কনজেশন কন্ট্রোলের বেশ কতগুলো টেকনিক আছে, সেইগুলো আমরা যেমন দেখব। এবং আমাদের এই কনজেশন কন্ট্রোলগুলোর টেকনিকগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার এই লোডটাকে, আমার যে লোডটা তার ক্যাপাসিটির থেকে নিচে রাখতে হবে, তাই না? যেমন আমরা যদি একটা ছোট্ট একটা গ্রাফ দিয়ে বুঝি, ধরা যাক এখানে আমার এই এই দিকটা হচ্ছে ডিলে, আর এই দিকে হচ্ছে লোড। তো আমি আহ, আমি এটা হচ্ছে লোড, ডিলে অ্যাজ এ ফাংশন অফ লোড। তো আমার ক্যাপাসিটি আস্তে আস্তে আমি বাড়াচ্ছি। তো দেখো ওপর দিকে দেখো, ডিলেটা প্রায় ঠিকই আছে, মানে ডিলে খুব একটা বাড়ছে না। তো আমি যদি আরো ক্যাপাসিটি, আরো লোড বাড়াই, সরি, ক্যাপাসিটি কেন বাড়াচ্ছি, লোড যদি বাড়াই আস্তে আস্তে, তো এমন একটা সময়, এই যে এই টাইমে এই যে লোডটা যদি এই পয়েন্টে থাকে, তাহলে দেখো আমার ডিলে কিন্তু আমার এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, এবং একটা সময় আর আমার ডেটা ট্রান্সফারই হবে না। তো আমি যত ইনক্রিজ করব, লোড যত ইনক্রিজ করবো, আমার ডিলেও বাড়তে থাকবে, ঠিক আছে? সিমিলারলি এখানে আরো একটা গ্রাফ আছে, দেখো, থ্রুপুট অ্যাজ এ ফাংশন অফ লোড। থ্রুপুট মানে হচ্ছে কতগুলো প্যাকেটকে আমি ডেস্টিনেশনে তাকে পৌঁছে দিতে পারছি, কতগুলো প্যাকেটকে একটা ইউনিট টাইমে আমি তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি, দ্যাট ইজ কল্ড দ্য থ্রুপুট। তো আমি যদি আমার লোড বাড়াতে থাকি, তো আমার থ্রুপুটও বাড়ছে। মানে আমার যদি একটা প্যাকেট যায়, একটা প্যাকেটই থ্রুপুট, যদি দুটো প্যাকেট যায়, দুটো প্যাকেটই থ্রুপুট হবে। তিনটে, চারটে, পাঁচটা, 10টা প্যাকেট আমি পাঠালাম, দেখো আমার 10টা থ্রুপুট, মানে এটা লিনিয়ারলি গ্রো করছে, তাই না? একটা প্যাকেট যদি আমি সেন্ড করি, একটাই হচ্ছে থ্রুপুট, দুটো, তার জন্য দুটো থ্রুপুটে চলে যাচ্ছে। আমি 10টা, 100টা, সাপোজ আমার ক্যাপাসিটি হচ্ছে 100, তো আমি আপ টু দ্য ক্যাপাসিটি আমি যদি 100টা ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাকেটস যদি আমি সেন্ড করি, দেখবো আমার এক্সপোনেনশিয়ালি গ্রো করেছে, এই যে এক্সপোনেনশিয়ালি গ্রো করেছে এটা। কিন্তু তার উপরে, তার থেকে বেশি যখন আমি লোড দিয়ে দিচ্ছি, তখন আমার কি হবে? তখন আমার থ্রুপুট কিন্তু কমে যাবে, মানে কনজেশন হয়ে গেছে, তাই না? তো আমি এর থেকে যখন ইনক্রিজ করব, তখন আমার কনজেশন এরিয়া এসে গেছে। কনজেস্টেড এরিয়া বা কনজেশন এরিয়া, এই দিকটা নো কনজেশন, বাট দিস ইজ দ্য কনজেশন এরিয়া। তো আমার ক্যাপাসিটির থেকে যদি লোড বেশি দিয়ে দিই, তাহলেই আমার কনজেশন হয়ে যাবে। এখানেও তাই, এতটা আমার ছিল ক্যাপাসিটি, এই জায়গাটা, এই জায়গাটা তো
আমি লোড বাড়াচ্ছি, নো ডিলে, নো ডিলে, নো ডিলে, আপ টু দিস পয়েন্ট, আপ টু মাই ক্যাপাসিটি দেয়ার উইল বি নো ডিলে। বাট ইফ আই ইনক্রিজ দ্য লোড বিয়ন্ড দ্য ক্যাপাসিটি, তখনই আমার কনজেশন এরিয়া বা কনজেস্টেড হয়ে যাবে। ঠিক আছে? তো আমার এই যে কনজেশন যে কন্ট্রোল, সেই কনজেশন কন্ট্রোলের মেন যে থিওরি সেটাই বলছে যে এটা একটা টেকনিক টু কন্ট্রোল দ্য কনজেশন অ্যান্ড কিপ দ্য লোড বিলো দ্য ক্যাপাসিটি। কিপ দ্য লোড বিলো দ্য ক্যাপাসিটি। ওকে, বেশ। এবার কনজেশন কন্ট্রোলের বহু টেকনিক আছে। এই ওপেন লুপ এবং ক্লোজ লুপ দুটো ভাগে ভাগ করা হয়, কিন্তু আমি বলে দিই এই এত কিছু কিন্তু সিলেবাসে নেই আমাদের। এই ওপেন লুপের মধ্যে যেগুলো আছে সেইগুলো কিন্তু অলরেডি আইদার আমরা পড়ে ফেলেছি, যেমন নাম শুনেই বোঝা যাচ্ছে রিট্রান্সমিশন পলিসি। মানে ওপেন লুপ মানে যদি আমার কনজেশন হয় আবার রিট্রান্সমিশন হবে। উইন্ডোয়িং পলিসি আমরা স্টপ অ্যান্ড ওয়েট, গো ব্যাক এনে দেখেছি আমরা, গো ব্যাক এন, সিলেক্টিভ রিপিটে দেখেছি আমরা। উইন্ডো ইউজ হয় উইন্ডোয়িং পলিসি। অ্যাকনলেজমেন্ট পলিসি, অ্যাকনলেজমেন্ট মানে গেছে কিনা আদৌ প্যাকেটটা ডেস্টিনেশনে রিচ করেছে কিনা তার জন্য অ্যাকনলেজমেন্ট দেয়া। ডিসকার্ডিং পলিসি, না গেলে ডিসকার্ড করে দাও, নো প্রবলেম। অ্যাডমিশন পলিসি, এই অনেকগুলো পলিসি আছে ওপেন লুপ কন্ট্রোলে, বাট এইগুলো আমাদের সিলেবাসের বাইরে, ওই জন্য এইগুলো অতটা ইম্পর্টেন্টও নয়, এইগুলো আমরা আলোচনা করব। আমরা ইন্টারেস্টেড হচ্ছে ক্লোজড লুপ নিয়ে, এবং সেই ক্লোজড লুপের মধ্যে আমরা আবার এই দুটো ইম্পর্টেন্ট, প্রথম দুটো এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেইগুলো এই জন্য আমরা এইগুলো আলোচনার মধ্যে আনবো। আমরা আনবো ব্যাক প্রেশার এবং চোক প্যাকেট, এই দুটো সম্বন্ধে এবারে আমরা আসছি। তো ব্যাক প্রেশারে কনজেশন কন্ট্রোল কিভাবে হয়, ভালো ছবিটা একটা ছবি দিয়ে বোঝাই। ধরা যাক এটা একটা সোর্স, ছবিটা নিই, দিস ইজ দ্য সোর্স অ্যান্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে আমার প্যাকেট যাচ্ছে ভায়া প্যাকেট সুইচ নেটওয়ার্ক। এইগুলো হচ্ছে এক একটা রাউটার, ঠিক আছে? তো রাউটারের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে এই সোর্স যদি এরকম হয় যে প্রচুর প্যাকেট একসঙ্গে সেন্ড করছে, অনেক প্যাকেট, বাস্টি ট্রাফিক বলা হয়, মানে একসঙ্গে প্রচুর ডেটা। এবং এরা কি করে, মাঝখানে রাউটারগুলো কি করে, এগুলোকে স্টোর করে অ্যান্ড ফরওয়ার্ড করে, রাউটিং করে, তাই তো? তো এরা স্টোর করছে, প্রসেস করছে, রাউটিং ডিসিশন নিচ্ছে অ্যান্ড দেন ফরওয়ার্ড করছে। এও তাই করছে, এও তাই করছে। কিন্তু এদের প্রত্যেকের কাছে কিন্তু একটা বাফার থাকে। আমি যদি এইটা ভাবি যে এটা একটা রাউটার, এই রাউটারের বাইরে কিন্তু একটা বাফার আছে। বাফার মানে একটা মেমোরি। মেমোরি মানে কি না, একটা কিউ আছে, যেমন ডেটা স্ট্রাকচারে আমরা কিউ পড়েছিলাম, সেই কিউ আছে। তো প্রত্যেকটা প্যাকেট আসে এই কিউয়ের, কিউ কিউ যতটা ফুল থাকে তারপরে গিয়ে বসে। ধরা যাক এইখানে অলরেডি আমার প্যাকেটস আছে, তো আমার একটা নতুন প্যাকেট এলো, তো আমার এইখানে বসলো। এবং এখান থেকে আমি এই রাউটার এই কিউ এর হেড থেকে মানে ফ্রন্ট থেকে নিয়ে প্যাকেট নেয় এবং সেটাকে প্রসেস করে রাউটিং ডিসিশন নেয় এবং তারপরে সেটাকে ফরওয়ার্ড করে। ওকে, এবারে যদি দেখা যায় যে সোর্স এত পরিমাণ ডেটা আসছে, তো আমার কি হবে, একটা সময় এই বাফারটা ফুল হয়ে যাবে, তাই না? আমার যদিও এটা আমার সেই কিউ বলতে এটা সার্কুলার কিউ, কিন্তু আমার যদি ডেটার পরিমাণ মানে প্যাকেটের পরিমাণ প্রচুর আসতে থাকে, তাহলে আমার কি হবে না, এই যে বাফারটা সেই বাফারটা ওভারফ্লো হয়ে যাবে। আর ওভারফ্লো হয়ে যাওয়া মানে কি, ডেটা লস হয়ে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য এই যে রাউটারটা, এই রাউটারটা ইনিশিয়েটিভ নেবে। কি ইনিশিয়েটিভ নেবে না, যাতে যে সোর্স মানে যেটা সোর্স কে এ, এখান থেকে ডেটাগুলো আসছে, তো ও ইনফর্ম করবে এর আগের রাউটারকে যে আমি ওভারফ্লো হয়ে যাচ্ছি, আমি কনজেশন ফিল করছি, মানে কনজেশন হচ্ছে এখানে। তো ব্যাক প্রেশার দেবে এবং এ আবার একই রকম ভাবে একে ইনফর্ম করবে যে রাউটার নাম্বার 3, এটা রাউটার নাম্বার 3 কনজেস্টেড ফিল করছে, সুতরাং স্টপ সেন্ডিং ডেটা বা স্লো ডাউন করো, এত ফাস্ট ডেটা সেন্ড করো না। সেই মেসেজটা আবার আলটিমেটলি সোর্সের কাছে গিয়ে পৌঁছাবে। তখন সোর্স কি করবে, সোর্স তখন একটুখানি স্লো ডাউন হয়ে যাবে। স্লো ডাউন হয়ে যাওয়া মানে আমার তখন ডেটা অতটা বেশি আসবে না, যার ফলে আমার যাতে ওভারফ্লো সিচুয়েশনটা তৈরি না হয়। অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড
ব্যাক প্রেশার। ঠিক আছে, তো ব্যাক প্রেশার একটা টেকনিক referred to the congestion control mechanism in which a congested node stop receiving data from the immediate upstream node or nodes. Stop রিসিভিং ডেটা ফ্রম ইমিডিয়েট, মানে এ যদি কনজেস্টেড হয়, এইটা হচ্ছে আমার ইমিডিয়েট আপস্ট্রিম নোড, এইটা এর থেকে ডেটা নেওয়া বন্ধ করবে, এবং দিস মে কজ দ্য আপস্ট্রিম নোড অর নোডস টু বিকাম কনজেস্টেড। এ যদি এবার ফরওয়ার্ড করতে না পারে তাহলে এ নিজে কনজেস্টেড হয়ে যাবে, এ তখন আবার তার যে আপস্ট্রিম নোড আছে তাকে ইনফর্ম করবে, and so on. Back pressure is a node to node congestion control. So this is the point, node to node congestion control. Back pressure হচ্ছে node to node congestion control that starts with a node and propagates, একটা নোড থেকে শুরু হয় এবং propagate করে আগের গুলোতে যায় in the opposite direction of the data flow to the source। ঠিক আছে, ডেটা আসছে এই দিকে আর ব্যাক প্রেশার কোন দিকে যাচ্ছে, ঠিক উল্টো দিকে ব্যাক প্রেশার যাচ্ছে, তাই তো? আচ্ছা, the back pressure technique can be applied only to the virtual circuit network in which each node knows the upstream node from which the flow of data is coming। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি কাকে ইনফর্ম করব, আমার ইনফরমেশনটা আমার আপস্ট্রিম নোডকে ইনফর্ম করব, তাহলে আপস্ট্রিম নোডটা কে সেটা আমাকে জানতে হবে। তো সেইটাই বলেছে যে আমার এই জন্য ব্যাক প্রেশার কিন্তু আমার ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে ইমপ্লিমেন্টেড হয়। ওকে, আচ্ছা, আরো একটা টেকনিক যেটা ব্যাক প্রেশার গেল, চোক প্যাকেট। চোক প্যাকেটে বলছে চোক প্যাকেটে ঠিক একই রকম ভাবে যে আমার এখানে দেখো এটা সোর্স এবং এইটা আমার ডেস্টিনেশন, তো ডেটাগুলো আমার আসছে, তো আমার কোনোভাবে ওই একই রকম প্রসেসে যদি এই নোডটা কনজেস্টেড হয়, যদি কনজেশন এখানে হয়, তখন ও একটা স্পেশাল প্যাকেট যেটার নাম হচ্ছে চোক প্যাকেট, একটা স্পেশাল প্যাকেট যেটার নাম হচ্ছে চোক প্যাকেট, সেটা সেন্ড করবে টু দ্য সোর্স, একদম অপোজিট ডিরেকশনে, যেদিকে ডেটা আসছে তার অপোজিট ডিরেকশনে সোর্সের কাছে আমার ডেটাটা ডিরেক্টলি সেন্ড করবে। অ্যাকচুয়ালি ডেটাটা সেন্ড করা মানে হচ্ছে, ডিরেক্টলি সেন্ড করা মানে হচ্ছে ভায়া একে দেবে, এ আবার সেটা একে হ্যান্ড ওভার করবে এবং এ এটাকে হ্যান্ড ওভার করবে। কিন্তু আগের বারে যেমন এর প্রবলেমটাকে বুঝিয়েছিল যে আমি কনজেস্টেড হয়ে যাচ্ছি ওই জন্য তুমিও স্টপ করো, স্লো ডাউন হও, এবারে কিন্তু না, একটা খামে ভরা একটা জিনিস, খামের মধ্যে লেখা আছে আমি কনজেস্টেড হয়ে যাচ্ছি, সেই খামটার ডেস্টিনেশনের নাম লেখা আছে, একে দিল, একে পাস করলো, ডেস্টিনেশনে এলো, মানে সোর্স, সরি ডেস্টিনেশন বলতে এখন সোর্স, মানে এর থেকে এর কাছে যাচ্ছে, তো এ তখন প্যাকেটের মধ্যে দেখবে যে আমি কনজেস্টেড হচ্ছি বা কনজেশন হয়েছে, সুতরাং একটু স্লো ডাউন হবে। তো দিস ইজ এ স্পেশাল প্যাকেট যেটার নাম হচ্ছে চোক প্যাকেট। Choke packet is a packet sent by a node to the source to inform it of congestion. Note that the difference between back pressure and choke packet method কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি না, in back pressure the warning is come from one node to the upstream node, although the warning may eventually reach to the source station. In the choke packet method the warning is from the router which is encounter congestion to the source station directly to the source station directly। ঠিক আছে, এবার সোর্স স্টেশন ডিরেক্টলি মানে কি, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই ডেটাটা আমার এখান দিয়েই পাস হবে, মানে অন্য তো রাস্তা নেই আমার কাছে, তাই না? তো যাই হোক, আমরা দু রকম প্রসেস পড়লাম কনজেশন কন্ট্রোলে। এবারে আমরা চলে আসি অন্য একটা টপিক যেটার নাম হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস বলতে আমরা কি বোঝাই, যে আমরা একটা কোনো একটা সার্ভিস কারোর থেকে নিচ্ছি, মানে সেটা যে কোনো সার্ভিস হতে পারে, সেটা আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, তো সেখানেও নিশ্চয়ই কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা হয়। সুতরাং এই টার্মটা কিন্তু মোস্ট একটা কমন টার্ম, সব জায়গাতেই ইউজ হয়। তো কোয়ালিটি অফ সার্ভিস বলতে আমরা এখানে নেটওয়ার্কিং এর কোয়ালিটি অফ সার্ভিসের কথা বলবো, যেটা চারটে ফ্লো ক্যারেক্টারিস্টিক্সের ওপর ডিপেন্ড করে থাকে। কি কি না, কোয়ালিটি অফ সার্ভিস হতে গেলে আমার রিলায়েবিলিটি একটা মেজার, ডিলে একটা মেজার, জিটার একটা মেজার এবং ব্যান্ডউইথ, এই চারটে পয়েন্ট আমাকে কিন্তু মেনটেন করতে হবে, এবং এই চারটে পয়েন্ট সম্বন্ধে আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি, এবং আমি কি টাইপের, শুধু নেটওয়ার্ক সার্ভিস আমি বলেছি, কিন্তু নেটওয়ার্ক সার্ভিসও কিন্তু অনেক রকমের হতে পারে। আমি তোমাদের একটু গল্পর ছলে বলি, ধরা যাক আমি একটা ইমেল পাঠাচ্ছি,
তাহলে আমি যে ইমেলটা পাঠালাম, সেন্ড করলাম, ইমেলটা কি সঙ্গে সঙ্গে যাকে পাঠিয়েছি তার কাছে যেতেই হবে? যদি আমার ইমেলটা 5 মিনিট পরে যদি আমার রিসিভারের কাছে পৌঁছায়, তাহলে কি খুব সমস্যা হবে? না, খুব সমস্যা হওয়ার কথা নয়, তাই না? কিন্তু আমি একটা ফোনে কারোর সঙ্গে কথা বলছি, আমি হ্যালো বললে সেই কথাটা যদি সে 5 মিনিট পরে শুনতে পায়, তাহলে কিন্তু সমস্যা, তাই না? বা আমি আমি একটা লাইভ স্ট্রিমে একটা কিছু দেখছি, মানে একটা খেলা দেখছি, ক্রিকেট ম্যাচ দেখছি আমি একটা লাইভ স্ট্রিমে। তো সেখানে আমার দেখলাম যে ক্রিকেটার মানে শুরু যখন হচ্ছে ম্যাচটা লাইভ স্ট্রিমে, তখন অলরেডি ম্যাচ শেষ হয়ে গেছে। তার মানে আমি অলরেডি খবর পেয়ে গেছি, তাহলে কি আমি ইন্টারেস্ট নিয়ে খেলাটা দেখতে বসবো? আমার টিভিতে তখন দেখছি লাইভে আমার সব শেষ হয়ে গেছে, তাই না? বা আমি যখন দেখতে বসছি তখন 15 ওভার শেষ হয়ে গেছে, তো 15 ওভারের খবর আমি পেয়ে গেছি, এখন কি আমি পুরোনো খেলাটা আবার দেখতে যাব? তো সেখানে কিন্তু এই টাইমিংটা, মানে রিয়েল টাইম ট্রান্সমিশন এবং তোমার ডিলে, এই যে যে জিনিসগুলো আমি বলছি, এগুলো এক একটা ইস্যু যেটা আমি এখানে আলোচনা করব, বা জিটার সম্বন্ধে এখানে আলোচনা করব। তো এগুলো এক একটা ইস্যু যেগুলো এক একটা কোয়ালিটি এক একটা সার্ভিসের জন্য লাগে। এক্সকিউজ মি। তো যেমন আমি একটা ফাইল ট্রান্সফার করছি, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা ফাইল ট্রান্সফার করছি। তো ফাইল ট্রান্সফার করার জন্য বিট বাই বিট, প্রত্যেকটা বিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে একটা বিট বা একটা ছোট্ট জিনিস, একটা ইনফরমেশন যদি লস হয়, তাহলে ফাইলটা করাপ্টেড হবে, তাই না? ধরা যাক আমি একটা কোনো সেট অফ ফাইল আমি আপলোড করছি, বা কোথাও ডাউনলোড করছি, বা ট্রান্সফার করছি। তো সেখানে যদি একটা ছোট্ট ফাইল মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমার ওই সেট আপের ফাইলটা চলবেই না, খুলবেই না, ইনস্টলই হবে না, তাই তো? হোয়ারঅ্যাজ আমি আমি লাইভ স্ট্রিমিং দেখছি, সেখানে যদি কয়েকটা ফ্রেম যদি লস্ট হয়ে যায়, ফ্রেম লস্ট মানে একজন ফিল্ডার ছুটছিল, ছুটতে গিয়ে আটকে গেল, তারপর দেখা গেল সে বাউন্ডারির কাছে পৌঁছে গেছে, মাঝখানের যে ফ্রেমগুলো সেইগুলো লস্ট হয়েছে, সেইগুলো হারিয়ে গেছে, তাহলে কি আমার ওভারঅল যে খেলার যে আমেজটা, সেটা কি হারিয়ে যাবে? তা কিন্তু হবে না, তাই না? সুতরাং এইটাই আমি বলার চেষ্টা করছি যে কোয়ালিটি অফ সার্ভিস বলতে আমরা এখানে নেটওয়ার্কের কোয়ালিটি অফ সার্ভিসের কথা বলছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমরা কি টাইপের সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস আমরা ইউজ করতে চলেছি। যেমন আমি আসি রিলায়েবিলিটি প্রথমে। রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি মানে হচ্ছে আমার গ্যারেন্টি দিয়ে আমি যেটাকে পাঠাতে চাইছি নেটওয়ার্কের থ্রু দিয়ে, সেটা যেন পৌঁছে যায়, তাই তো? তো সেটা যদি পৌঁছে যায় তাহলে সেটা রিলায়েবল। এবার রিলায়েবল মানে কোনো ডেটা লস নয়, কোনো যদি ডেটা লস হয় তাহলে সেটাকে রিলায়েবল বলবো না। কিন্তু রিলায়েবিলিটি ইলেকট্রনিক মেল, ফাইল ট্রান্সফার, বা ওই যে সেট আপ ফাইলের কথা বললাম, সেখানে যতটা পার্সেন্টেজ অফ রিলায়েবিলিটি, মানে 100% রিলায়েবল হতেই হবে। সেখানে কিন্তু আমার একটা ফোনে কথা বলছি, আমার এই বা গুগল মিটে এখানে কথা বলছি, কারোর সঙ্গে কথা বলতে গেলাম, মাঝখানে খানিকটা ব্রেকআপ হলো, ভয়েসটা ব্রেক হলো, তাহলে কি আমি ওভারঅল কিছু আমার অসুবিধা হবে? কিচ্ছু অসুবিধা হবে না। বা ওই যে আমি ফোনেই কথা বলছি, অনেক সময় ফোনে ওরকম নেটওয়ার্কের সময় শোনা যায় না, হ্যাঁ কি বলছেন বুঝতে পারলাম না, আর একবার বলুন। তো মাঝখানে যে কথাগুলো কেটে গেল বা কথাগুলো আমি শুনতে পেলাম না, সেখানে কিন্তু মানে সেখানে তার মানেটা কি? তার মানে রিলায়েবিলিটি সেখানেও আছে, কিন্তু ল্যাক অফ রিলায়েবিলিটি মানে এরকম নয় যে আমি ওটা আর ইউজ করতে পারবো। নিশ্চয়ই আমি বোঝাতে পারছি কি ব্যাপারটা বলতে চাইছি, যে রিলায়েবিলিটি ইজ নিডেড, এভরিওয়্যার নিডেড, বাট কোথাও বেশি পার্সেন্টেজ নিডেড, কোথাও কম পার্সেন্টেজ নিডেড। কোথায় বেশি পার্সেন্টেজ নিডেড মানে 100% রিলায়েবিলিটি কোথায় দরকার? এই যে ফাইল ট্রান্সফারের কথা বললাম, কোনো একটা বিট লস হয়ে গেলে ফাইলটা করাপ্ট হয়ে যাবে। কিন্তু আবার ওই আমি ক্রিকেট ম্যাচ দেখছি, সেখানেও আমার যদি একটা দু একটা ফ্রেম লস হয়ে যায়, তাতেও আমার অসুবিধা কিছু হয় না, মানে সেখানে আমার 100% রিলায়েবিলিটি দরকার নেই। ওকে, আচ্ছা। সিমিলারলি ডিলে, ডিলে মানে আরো একটা ক্যারেক্টারিস্টিক, আমরা অলওয়েজ চাইবো ডিলে যাতে না হয়, আমি ডেটা পাঠিয়েছি যেন তাড়াতাড়ি বাবা ওটা পৌঁছে যায়, খুব ভালো কথা। কিন্তু আবার এই ডিলেরও পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করছে কোন অ্যাপ্লিকেশনের জন্য আমি ইউজ করছি সেটা অ্যাকসেপ্টেড কিনা। যেমন এই যে একটু আগে যেটা বললাম ফাইল ট্রান্সফার, সেখানে যদি ডিলে হয়, বা মেল পাঠালাম সেটাতে যদি ডিলে হয়,
আমার যদি 10 মিনিট পরে মেলটা যায়, কি এমন আকাশ ভেঙে পড়বে, কিছুই কিছুই প্রবলেম হবে না। 10 মিনিট পরে আমি মেলটা চেক করলাম, কিন্তু আমি হ্যালো বললাম টেলিফোনের কানেকশনে, সেই ভয়েসটা যদি আমার 5 মিনিট পরে যায়, তাহলে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। তার মানে আমার সেটা মোটেই কোয়ালিটি অফ সার্ভিস নয়, তাই না? তো ডিলে আমার কোথাও সব জায়গাতেই আমি চাইবো তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার হোক, কিন্তু কোথাও সেটা একদম একদম ইনস্ট্যান্টলি আমার ডেটা ট্রান্সফার হতে হবে, মিনিমাম ডিলে হতে হবে। আর কোথাও একদম ডিলে যদি বেশি হয়ে যায় কোনো ক্ষতি হয় না। ওকে, তো আমার রিলায়েবিলিটি অ্যান্ড ডিলে। এরপরে আসি জিটার। জিটারের কনসেপ্টটা কি না, জিটারের কনসেপ্টটা হচ্ছে যে আমি ধরা যাক এটা আমার সোর্স, আমার ডেস্টিনেশন। তো সোর্স থেকে ডেস্টিনেশন আমি কিছু ডেটা প্যাকেট পাঠাচ্ছি। তো ডেটা প্যাকেট আমি 3টে পাঠাবো, 1, 2 এবং 3, 3টে ডেটা প্যাকেট আমি পাঠাচ্ছি। এবং যখন পাঠাচ্ছি সোর্সের এখানে ঘড়িতে সময় দেখছি 1টা বাজে, এটা 2টোর সময় পাঠিয়েছি, এটা আমি 3টের সময় পাঠিয়েছি। তো এই 1 নম্বর প্যাকেট, 2 নম্বর প্যাকেট, 3 নম্বর প্যাকেট, আমি টাইমটাও একই দিলাম। এটা 1টা 2টো 3টে না করে এগুলো মিলি সেকেন্ডে হয় যদিও, যাই হোক আমি বোঝার সুবিধার জন্য বলছি যে 1টার সময় পাঠিয়েছি, 2টোর সময় পাঠিয়েছি এবং 3টের সময় পাঠিয়েছি। এবার আমার কিছু ট্রান্সমিশন তো ডিলে হবে, প্রোপাগেশন টাইমের ব্যাপার আছে। তো আমার এই 1 নম্বরটা আমার এখানে এসছে, 1 নম্বর, এটা 1 নম্বর রিসিভ করেছে, 2 নম্বরও রিসিভ করেছি, 3 নম্বরও রিসিভ করেছি, ঠিক আছে? এবার 1 নম্বরটা আমি রিসিভ করেছি হচ্ছে 2টোর সময়, 2 নম্বরটা রিসিভ করেছি 3টের সময়, এবং 3 নম্বরটা রিসিভ করেছি 4টের সময়। তার মানে আমার কতক্ষণ সময় লেগেছে? 1 ঘন্টা করে সময় লাগছে, তাই তো? 1 ঘন্টা করে সময় লাগছে এক একটা প্যাকেট যেতে, আমি ধরলাম 1 ঘন্টাই সময় লাগছে, কিন্তু প্রত্যেকটা প্যাকেটই কিন্তু 1 ঘন্টা করে রেখেছে, প্রত্যেকটা প্যাকেটই আমার 1 ঘন্টা করে টাইম লেগেছে, তাই না? তো আবার যদি এরকম হতো যে 1 নম্বর প্যাকেটটা গেছে আমার 3টের সময়, 2 নম্বর প্যাকেটটা 2:30টায় পৌঁছে গেছে, এবং 3 নম্বর প্যাকেটটা গেছে আমার ওটা 3টের সময় দিয়ে পাঠিয়েছিলাম, এটা 5টার সময় পৌঁছেছে, তাহলে আমার কি হলো না, এখানে এটাকে বলি জিটার। জিটার ইজ দ্য ভ্যারিয়েশন ইন ডিলে। তো আমি দেখতে পাচ্ছি যদি এটা এরকম হতো, তাহলে 1 নম্বর প্যাকেটটার জন্য আমার 2 ঘন্টা সময় লেগেছে, 2 নম্বর প্যাকেটটার জন্য ক ঘন্টা সময় লেগেছে? 30 মিনিট সময় লেগেছে। আর 3 নম্বর প্যাকেটটার জন্য কত সময় লেগেছে? 3টে থেকে 5, মানে 2 ঘন্টা সময় লেগেছে, তাই না? তো এই যে ভ্যারিয়েশন হলো, say variation is called the jitter. So jitter is the variation in delay belonging to the same flow. সেম ফ্লো এর বিলঙ্গিং, একই ফ্লো মানে একই ডেটার বিভিন্ন প্যাকেট যে যাচ্ছে, সেই প্যাকেটগুলো আমি সব সময় চাইবো কি জিটার কত হোক? জিটার হোক 0। কারণ কি 0 মানে ট্রান্সমিশনের কথা বলছি না, জিটার মানে হচ্ছে যে যেটা আমি বললাম 1 আওয়ার, মানে ভ্যারিয়েশন কত, মানে প্রথমটা 1 ঘন্টা, পরেরটাও 1 ঘন্টা, তাহলে মানে ট্রান্সমিশন টাইম যদি বিয়োগ করি কত হয়? 0। তো আমি অলওয়েজ চাইবো জিটার যেন ভ্যারিয়েশন না থাকুক, সেম ট্রান্সমিশন ডিলে হোক, যে ডিলেটা আসছে সেই ডিলেটা যেন প্রত্যেকটা প্যাকেটের জন্য সেম হোক। তাহলে একটা ডিলের সঙ্গে অন্য ডিলেটা যদি বিয়োগ করি তাহলে যেন 0 আসে, সেটাই আমি চাইবো। যেটাই প্রথম কেসে আমি বলেছিলাম যে এরকম সবার মানে 1 ঘন্টা করে সময় লেগেছে, এটা হোক, কোনো ক্ষতি নেই। কিন্তু যদি এরকম হয় তাহলেই মুশকিল, তাহলে জিটার আমার, এটা আমি চাইবো না, ভ্যারিয়েশন ইন ডিলে বা জিটার কিন্তু আমি চাইবো না, ঠিক আছে? এটা হলে কিরকম অসুবিধে, আমি যদি এরকম বলি যে আমি ক্রিকেট ম্যাচ দেখছি, তো হঠাৎ করে দেখছি যে ব্যাটসম্যান বলটাকে মেরে দিয়েছে, তারপরেই হঠাৎ করে দেখছি বোলার ছুটে আসছে, মানে ওই বলটা আগের বলটাই করতে আসছে। তার মানে কি আগে পরের ফ্রেমগুলো এসছে, পরে গিয়ে আমার আগের ফ্রেমগুলো এসছে। তো ভ্যারিয়েশন অফ জিটার হলে আমার যে ওভারঅল যে ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমার খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা একটা ইস্যু। তো জিটার আমরা চাইবো না, জিটার অলওয়েজ আমরা 0 চাইবো, যদি আমি কিনা কি চাই, যদি আমি চাই কোয়ালিটি অফ সার্ভিস। আশা করি বোঝাতে পেরেছি। আর নেক্সট ইজ দ্য ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে আমরা জানি, তো এবার ব্যান্ডউইথের জন্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন নিড ডিফারেন্ট ব্যান্ডউইথ।
এক একটার জন্য এক এক রকম ব্যান্ডউইথ দরকার। তো কোয়ালিটি অফ সার্ভিস হতে গেলে যে অলওয়েজ আমার হাই ব্যান্ডউইথ মানে হাই হাই স্পিড ব্রডব্যান্ড আমাকে ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না। সেটা ডিপেন্ড করছে আবার আমার অ্যাপ্লিকেশনের উপরে। যদি আমি একটা হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ পাঠাতে যাই তার জন্য আমার বিশাল কোনো আমার ব্রডব্যান্ডের মানে বিশাল কোনো আমার ব্যান্ডউইথের দরকার নেই। আবার যদি আমি একটা যদি স্ট্রিমিং করছি, ইউটিউব স্ট্রিমিং করছি, তখন আমার হাই ব্যান্ডউইথ দরকার। তো কোয়ালিটি অফ সার্ভিস অলওয়েজ আমরা এই যে ইস্যুগুলো বললাম ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, এইগুলো অলওয়েজ মেনটেন করতে হবে, রিলায়েবল হতে হবে। মানে আমরা সবসময় চাইবো 100% আমার রিলায়েবল হোক, 0% দিলে হোক, যদিও সেগুলো ডিপেন্ড করছে আমার অ্যাভারেজ আমার এর উপরে আমার সবকটা এই চারটেই ডিপেন্ড করছে আমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করছি। জিটার ভ্যারিয়েশন ইন ডিলে, এবার ভ্যারিয়েশন অফ ডিলে আমি চাইবো সবসময় 0 হোক, কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন যেমন আমি একটা ফাইল ট্রান্সফার করছি তো সেখানে আমার জিটার আসুক কোনো অসুবিধা নেই, আগের পার্টটা আগে চলে মানে পিছনের পার্টটা আগে চলে গেল, সামনের পার্টটা পড়ে যাচ্ছে, নো প্রবলেম, ওখানে গিয়ে তো আবার রিঅ্যাসেম্বলি হবে, তো সেখানে জিটার হলে অসুবিধা নেই। কিন্তু ভিডিও কলিং বা টেলিফোনিক কনভারসেশন সেইখানে কিন্তু জিটার যেন না থাকে। অ্যান্ড ব্যান্ডউইথ অলওয়েজ আমরা চাইবো ভালো ব্যান্ডউইথ, বাট সেটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক, কোন অ্যাপ্লিকেশন কি ব্যান্ডউইথ চাইছে তার উপর ডিপেন্ড করবে। সো দিস আর দ্য কোয়ালিটি কিউওএস আমরা বলি, কোয়ালিটি অফ সার্ভিস। এবার সেই কোয়ালিটি অফ সার্ভিসের আমরা চারটে জিনিস পড়লাম, এবং এদের ইমপ্রুভ করার জন্য কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করার জন্য আমার কিছু শিডিউলিং অ্যালগোরিদম আছে। যেমন প্রথম শিডিউলিং অ্যালগোরিদমটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ভেরি সিম্পল। কোয়ালিটি অফ সার্ভিস আমাকে ইমপ্রুভ করতে গেলে আমাকে কি করতে হবে না, আমার এটা আমার প্রসেসর, এই প্রসেসর মানে কি এটা আমার রাউটারের প্রসেসর, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রাউটার একটা পুরোটাই রাউটার, এই পুরোটা রাউটার মানে একটা রাউটারের পার্ট, এই পুরোটাই আমার রাউটারের একটা পার্ট। সেই রাউটারের মধ্যে একটা আমার প্রসেসর আছে। তো সে রাউটারের ভেতরে কি করা হচ্ছে না, একটা আমার এখানে কিউ আছে। যখন আমার প্যাকেট এলো, প্যাকেটটা আসার আগে এখানে আমার চেকিং হচ্ছে আমার এই কিউটা ফুল হয়ে গেছে কিনা। কিউ যদি ফুল হয়ে যায় তাহলে প্যাকেট ডিসকার্ড করে দেবে, কারণ আমার কিউ ভর্তি আছে, আমার অসুবিধা আছে, আমি কি কোথায় রাখবো, তো প্যাকেটও ডিসকার্ড করে দেবে। কিন্তু যদি ফুল নো হয়, যদি আমার এখনো জায়গা থাকে, তাহলে কিউ এর মধ্যে প্যাকেটটা আসবে, এবং এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ফিফো কিউ যেরকম আমরা ডেটা স্ট্রাকচারে পড়েছি। এবং প্রসেসর, যেটা আমি আলোচনাও করেছিলাম যে প্রসেসর এই কিউ থেকে একটা একটা করে আমার প্যাকেট নেবে, প্রসেস করবে এবং ফরওয়ার্ড করবে, মানে ডিপার্চার। ওকে, সো অ্যারাইভাল এইদিকে আর এইদিকে ডিপার্চার। বেশ, এটা হচ্ছে ফিফো কিউইং, একটা সিম্পল টেকনিক। কিন্তু ফিফো কিউইং এ কি সমস্যা, ফিফো কিউইং এর সমস্যা হচ্ছে আমার যদি বাস্টি ট্রাফিক আসে বা আমার প্রচুর ডেটা আসে, তখন এই একটা কিউ ফুল হয়ে গেলে মুশকিল, তখন আমার ডিসকার্ড হয়ে যাচ্ছে। তার জন্য এলো কি, বা আমার এখানে যেটা একটা ইম্পর্টেন্ট প্যাকেট, মানে ইম্পর্টেন্ট বলতে প্রায়োরিটি বেশি, সেই প্যাকেটেরও আমার কিন্তু মানে কিউ এর মাঝখান দিয়েই আসতে হবে, সবার সঙ্গে কম্পিট করেই আমাকে প্রসেসর পেতে হবে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমার ইম্পর্টেন্ট প্যাকেট, ইম্পর্টেন্ট মেসেজ, সেই মেসেজটাকে আগে প্রসেস করতে হবে, আগে পাঠাতে হবে। তো এখানে কিন্তু সেই প্রভিশন নেই, তাই জন্য এসছে প্রায়োরিটি কিউইং। প্রায়োরিটি কিউয়ে কি করা হয় না, আমার যখন একটা প্যাকেট রাউটারে আসছে অ্যারাইভাল, তখন আমার এখানে একটা ক্লাসিফায়ার থাকে। ক্লাসিফায়ার ঠিক করে ওই প্যাকেটের কত প্রায়োরিটি, এবং সেই মতো রাউটারের ভেতরে মাল্টিপল কিউ থাকে। যেমন দেখো এখানে দুটো কিউ দেখানো হয়েছে, দুটোর বেশিও থাকতে পারে। এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি কিউ, এটা হচ্ছে লোয়ার প্রায়োরিটি কিউ। হায়ার প্রায়োরিটি কিউতে কারা থাকবে, যে প্যাকেটগুলোর প্রায়োরিটি বেশি, মানে যে প্যাকেটগুলো আগে প্রসেস করতে হবে সেইগুলো হায়ার প্রায়োরিটি কিউতে যাবে। আর যেগুলো এরকম নর্মাল প্রায়োরিটি থাকতে পারে, লো প্রায়োরিটি থাকতে পারে, অনেকগুলো কিউ মেনটেন করতে পারে। এবং লো প্রায়োরিটি কিউ এর মধ্যে থাকবে যাদের প্রায়োরিটি কম, মানে পরে প্রসেস করলেও চলবে। তো আমার প্যাকেটটা যখন আসছে, এখানে একটা ক্লাসিফায়ার থাকে, সেই ক্লাসিফায়ার চেক করে এর প্রায়োরিটি কি, প্রায়োরিটি অনুযায়ী আইদার এই দিকে পাঠায় অথবা এই দিকে পাঠায়। যদি দেখে হায়ার প্রায়োরিটির প্রসেস, তাহলে এইদিকে পাঠাবে, এখানে এসে আবার ওই আগেরটার মতো ফুল কিনা চেক করবে, যদি ফুল না হয় তাহলে এখানে বসিয়ে নেবে, নাহলে ডিসকার্ড করে দেবে। সিমিলারলি যদি লো প্রায়োরিটি হয়, লোয়ার প্রায়োরিটি হয়, তাহলে আমার এখানে আসবে এবং এই দিকে আসবে। এবার এই প্রসেসরের কেসটা আমি বলি, প্রসেসরের এখানে কি হয় না, ও সবসময় হায়ার প্রায়োরিটি এইটাকেই সার্ভ করে যদি আমার এখানে কোনো প্যাকেট থাকে। এই এই এই
কিউটা, এই কিউটা এমটি হলে তবে ও এখানে এসে এইগুলোকে প্রসেস করবে, ঠিক আছে। তো এই যে এখানে যে সুইচটা, এই যে এখন যেমন দেখা যাচ্ছে এই সুইচটা ওপরের দিকে অ্যারো, ওপর দিকে অ্যারো মানে এটার সঙ্গে কানেক্টেড, মানে এইদিকে এই যে তিনখানা প্যাকেট আছে, তিনটেকে প্রসেস করবে। এবার যদি এখানে ফাঁকা হয়ে যায় তখন এই সুইচটা ঘুরে এইদিকে লাগবে, তখন আবার এই লো প্রায়োরিটি প্যাকেটগুলোকে প্রসেস করতে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। হ্যাঁ, আবার যদি এইখানে প্রসেস করতে করতে যদি হায়ার প্রায়োরিটি চলে আসে, তাহলে একে বলবে দাঁড়াও তুমি, আমার ওই দিকে লোক এসছে, সুতরাং ওই দিকের প্যাকেটগুলোকে আগে ও প্রসেস করবে, ঠিক আছে। তো এই সুইচ টার্নস টু দ্য আদার কিউ ওয়েন দ্য কারেন্ট ওয়ান ইজ এমটি। এটা যখন এমটি হবে তখন এই সুইচটা এইদিকে ঘুরে যাবে, মানে এই অ্যারোটা যেটা উপর দিকে আছে এই অ্যারোটা তলায় চলে আসবে, মানে এটার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটারও কি সমস্যা, এই প্রায়োরিটি কিউ এর একটা সমস্যা আছে, যে কি এটা সমস্যা হচ্ছে স্টারভেশন সমস্যা। স্টারভেশন মানে কি না, আমার এখানে সিস্টেমের মধ্যে হায়ার প্রায়োরিটি প্রসেস চলতেই থাকে, লোয়ার প্রায়োরিটি যেগুলো বসে আছে, তাহলে এই প্রসেসর তো সারাক্ষণ হায়ার প্রায়োরিটি গুলোকেই সার্ভ করে যাবে, মানে এইগুলোকেই ফরওয়ার্ড করে যাবে, এইখানে দেখবেই না তলায় কি এসছে, সেগুলো তাকাতেই পারবে না, কারণ ওপরের দিকে আমার সব সময় ওটা ফুল হয়ে আছে, মানে ওপরের কিউটা এমটি হচ্ছে না। তখন আমার কি হবে না, এই প্রসেসগুলোকে তখন স্টারভেশন প্রবলেম বলে। স্টারভেশন মানে কি, ক্ষুধার্ত, তাই না। তো এখানে আমার এই লোয়ার প্রায়োরিটি প্রসেসগুলো আর মানে এক্সিকিউট হতে পারবে না, এই প্যাকেটগুলো এক্সিকিউট হতে পারবে না, প্রসেসর পাবে না, সুতরাং এদের স্টারভেশন হবে। এই প্রবলেমটাকে বলা হয় স্টারভেশন। তো তার জন্য আমার আরো একটা জিনিস মানে আরো একটা অ্যালগোরিদম আছে, যেটার নাম হচ্ছে ওয়েটেড ফেয়ার কিউইং, এবং এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে কিন্তু। হ্যাঁ, ওয়েটেড ফেয়ার কিউইং, সেখানে কি করা হয়েছে, ওটাকেই মডিফাই করা হয়েছে। ওয়েটেড ফেয়ার কিউইং এ কি করা হয়েছে না, ওই আগের মতোই আমার মাল্টিপল কিউ আছে, এখানে অ্যারাইভালে একই রকম ক্লাসিফায়ার আছে, কোনটা কার প্রায়োরিটি বেশি হলে উপরে যাও, প্রায়োরিটি নর্মাল প্রায়োরিটি গেলে এখানে যাও, একদম কম প্রায়োরিটি হলে এখানে যাও, একই রকম আগেরটার মতোই। বাট এখানে যে প্রসেসরের সুইচটা রোটেট করে, মানে রোটেশন করে মানে তার মানে একবার এটার সঙ্গে কানেক্টেড হওয়ার পরে আমার এটাতে কানেক্ট করবে, তারপরে আবার এটাতে কানেক্ট করবে, আবার এটাতে কানেক্ট করবে। এই যে রোটেশনের সাইনটা দেওয়া আছে তলায়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই রোটেশন, এই যে রোটেশন সাইনটা, তার মানে এখন এটাতে কানেক্টেড, তারপরে এটাতে কানেক্ট হবে, তারপরে এটাতে কানেক্ট হবে, এইভাবে রোটেট করে করে প্রত্যেকটা কিউ থেকেই আমার প্যাকেট কালেক্ট করবে এবং প্রসেসরকে দেবে। কিন্তু কিন্তু এখানে তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে স্যার এটা আমার এই প্রায়োরিটির কি হলো, এর তো হায়ার প্রায়োরিটি ছিল, এর তো কম প্রায়োরিটি ছিল, তারও কম প্রায়োরিটি ছিল, এরা যদি আগেই পেয়ে যায় তাহলে এর তো এর তাহলে প্রায়োরিটি কিউ বানিয়ে লাভটা কি হলো? লাভটা হচ্ছে এখানে প্রত্যেকটা কিউ এর সঙ্গে ওয়েট দেওয়া আছে, মানে যার যত ওয়েট প্রায়োরিটি বেশি তার তো ওয়েট বেশি। যেমন এটার ওয়েট কত, 3 দেওয়া আছে, এটার ওয়েট কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, এটার ওয়েট কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটার সঙ্গে যখন কানেক্টেড হবে তখন ও 3টে প্যাকেট নেবে, ঠিক আছে, 3টে প্যাকেট প্রসেসরকে পাঠাবে, তারপরে ঘুরে গিয়ে যখন এটাতে কানেক্ট হবে তখন এখান থেকে দুটো প্যাকেট নেবে, নিয়ে প্রসেসরকে দেবে। তারপরে এটার সঙ্গে যখন এই তলারটা কানেক্ট হবে, মানে এইটা, তখন এখান থেকে একটা একটা করে প্যাকেটকে ছাড়বে। তার মানে যে স্টারভেশন প্রবলেমটা হচ্ছিল, যে এরা ইনফাইনাইট ব্লকিং হয়ে যাচ্ছিল, ইনফাইনাইট টাইমের জন্য এটা ব্লক হয়ে যাচ্ছিল, সেটা হবে না এখানে। মানে লাইনটা খুব আস্তে আস্তে এগোবে, এখানে লাইনটা খুব দ্রুত যাবে। মানে ব্যাংকে যেমন বা যে কোনো জায়গায় গেলে দেখা যায় অনেক লাইন আছে, ওই লাইনটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওই লাইনটা খুব ফাস্ট হচ্ছে, আমাদের লাইনটা এগোচ্ছেই না। এখানে একই ব্যাপার, এই লাইনটা আগে আগে এগোবে, কারণ 3টে করে প্যাকেট নিয়ে প্রসেস করবে, এটা 2টো করে নেবে, এটা একটা করে প্রসেস ওয়েট করবে। সো দিস ইজ কল ওয়েটেড ফেয়ার কিউইং টেকনিক, ঠিক আছে। তো কোয়ালিটি অফ সার্ভিসে এই জিনিসগুলো পড়লাম। এবারে আমাদের লাস্ট টপিক হচ্ছে ট্রাফিক সেপিং, এবং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিকি বাকেট অ্যালগোরিদম, মানে কোশ্চেন পেপার খুললেই দেখবে লিকি বাকেট অ্যালগোরিদম বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায়, প্রত্যেক বছরই প্রায় লিকি বাকেট অ্যালগোরিদম, টোকেন বাকেট অ্যালগোরিদম এগুলো আসে। সো মন দিয়ে একটুখানি শোনো, খুবই সোজা জিনিস, ট্রাফিক সেপিং। নাও হোয়াট ইজ ট্রাফিক সেপিং? ট্রাফিক সেপিং মানেটা হচ্ছে কি, আমি গল্পটা আগে বলে দিই। নামটা কি, লিকি বাকেট, নামটা শুনে কি মনে কি হচ্ছে, বাকেট মানে কি, বালতি, লিকি মানে হচ্ছে লিক আছে, মানে একটা বালতির তলা একটা ছিদ্র আছে, ঠিক আছে, একটা ছিদ্র আছে যেটা দিয়ে আমার জল পড়ে যায়, মানে এখানে যদি জল দিই,
জলটা আমার জল কিন্তু তলা দিয়ে পড়ে যায়। তো অ্যাকচুয়ালি এইগুলো এক একটা অ্যালগোরিদম, এবং এই টেকনিকগুলো পরেই আমাদের ইউজ হয়েছে বিভিন্ন জায়গায়, এগুলো রিয়েল লাইফ থেকেই নেওয়া। সাধারণভাবে কি হয় যে আমার নেটওয়ার্কের যে সবসময় ট্রাফিক সেম রেটে থাকে তা কিন্তু নয়, আমার রেট কিন্তু ভ্যারি করতে পারে। মানে আমরা রাস্তায় আছি, রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কখনো দেখছি গাড়ি নেই, কোনো গাড়ি নেই, রাস্তা পুরো ফাঁকা, আবার দেখছি কিছু গাড়ি এসছে, কয়েকটা গাড়ি গেল, আবার দেখছি অনেক গাড়ি একসঙ্গে চলে এলো। তো এই যে তার মানে একই নেটওয়ার্কের ক্ষেত্রেও তা কি একই, যে আমার যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কে যে ট্রাফিক যে সবসময় আমার কনস্ট্যান্ট রেটে আসবে তা কিন্তু নয়, কখনো কম, কখনো বাস্টি ট্রাফিক মানে হচ্ছে আমার প্রচুর পরিমাণে ট্রাফিক। এবার কম ট্রাফিক এলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই অনেক ট্রাফিক চলে আসে, এমনকি রাস্তাতেও তাই, অনেক গাড়ি একসঙ্গে চলে এলো, তাহলে তো কনজেশন হয়ে যাবে, অসুবিধা হবে। তাহলে আমি কি চাইবো, আমি চাইবো যে এরকম, আমি যদি দেখি যে কখনো 12 এমবিপিএস, তারপরে ফাঁকা কিচ্ছু নেই, তারপরে 2 এমবিপিএস এসছে, তো আমি চাইবো, আমি কিন্তু এটা কখনোই চাই না। আমরা সব সময় চাই যে গাড়ি যদি থাকে তুমি অ্যাভারেজ করে নাও, তুমি অ্যাভারেজে 3 এমবিপিএস এ সারাক্ষণ চলুক, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এরকম বাসটি ট্রাফিক এলে এই নেটওয়ার্কটা তখন আইডল ছিল, নেটওয়ার্কে কোনো কাজই ছিল না, 2 এমবিপিএস ছিল, ঠিক আছে, আবার 12 এমবিপিএস চলে এলো, তখন আমি ডেটা কি করে সেন্ড করবো, এত ডেটা আমি কি করে সেন্ড করব, ঠিক আছে। তো আমাদের এই কনসেপ্টটা কিভাবে এসছে, লিকি বাকেট নামটা ওই কারণেই হয়েছে। আমরা যদি একটা কলের নিচে এরকম বালতি রাখি এবং কলটায় কখনো জোরে জল ফেলি এই বালতিতে, কখনো আস্তে জল ফেলি, আমি কিন্তু দেখবো এই যে তলায় যে ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট রেটে আমার তলায় জল পড়বে, তাই কি না? আমরা নিশ্চয়ই জানি। আমি এখানে এখানে আমার বাস কখনো কলটা খোলা আছে, কখনো জল আছে, কখনো জল নেই, কখনো খুব জোরে জল ফেলেছি, কখনো আস্তে আস্তে জল দিয়েছি, কিন্তু আমি তলা দিয়ে যখন দেখবো, আমি দেখবো ফিক্সড রেট অফ ট্রাফিক, ফিক্সড রেট, ফিক্সড ফ্লো অফ ট্রাফিক। সো দিস ইজ কল্ড লিকি বাকেট অ্যালগোরিদম। তো সেটা কিভাবে করা হয় লিকি বাকেট অ্যালগোরিদমের, এইটা আমি আসছি, তার আগে এখানে ছবিটা একটা, আর একটা ছবি ছিল, কোথায় গেল, না ছবিটা এইটাই ছবি, আর ছবি নেই এখানে। এটাই বোঝাই যে আমার আমার একটা প্যাকেট অ্যারাইভ করলো, সেটা যদি ফুল না হয় কিউতে যাবে, এবং কিউ থেকে এই যে প্রসেসরে যে ডেটাগুলো দেয়া হচ্ছে সেটা একটা কনস্ট্যান্ট রেটে, মানে রিমুভস প্যাকেট এট এ কনস্ট্যান্ট রেট। আমার এই প্রসেসরের মধ্যে এখানে যদি কোনো প্রোগ্রাম কি ইউজ করি যে কিনা একটা কনস্ট্যান্ট, এখানে অনেক বেশি ট্রাফিক এলো, সব দাঁড়িয়ে যাও, আবার ট্রাফিক নেই, আস্তে আস্তে হবে, সব তোমরা লাইনে দাঁড়াও, এখানে আমি কনস্ট্যান্ট রেটে একটা একটা করে আমি প্যাকেটকে, রেটটাকে কনস্ট্যান্ট রেখে যদি আমি কিউ থেকে প্রসেসরে সাপ্লাই করি, তাহলে কিন্তু আমার এখানে এই লিকি বাকেট অ্যালগোরিদমটা হবে, তাই না? সো লিকি বাকেট অ্যালগোরিদম এটাই বলে। তো লিকি বাকেট অ্যালগোরিদমের এখানে লেখা আছে যে a leaky bucket algorithm shapes busty traffic into fixed rate traffic by averaging the data rate. It may drop the packet if the bucket is full. বাকেটটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু ড্রপ হবে। এবার এইটার থেকেই পরের অ্যালগোরিদমটা এসছে, এটা কিন্তু একটা খারাপ জিনিস। কিরকম খারাপ জিনিস না, আমার যেমন এইটাতেই যদি বুঝি যে আমার এখানে কিউটা আছে, তো কিউ এর মধ্যে আমার ডেটা আসছে, আমি এখান থেকে কনস্ট্যান্ট রেটে দিচ্ছি, আমার কোনো ডেটা নেই, তার মানে এখানে কনস্ট্যান্ট রেট করতে করতে একটা সময় কিউ এমটি হয়ে যাবে। কিউ যখন এমটি হবে তখন আমার এখানে কিন্তু কোনো কাজ নেই, চুপচাপ বসে আছে, কারণ কোনো ডেটা, কোনো প্যাকেট নেই। এবারে আমার প্রচুর ডেটা একসঙ্গে এলো যেটা কিউতে ধরানো সম্ভব নয়, তো কিছুটা ধরলো, কিছুটা আমার, তাহলে কি হবে, আমার এখান থেকে আমার ওই কিছু প্যাকেট আমাকে ডিসকার্ড করে দিতে হবে, তাই তো? তো এইটা লিকি বাকেটের একটা সমস্যা। কিন্তু আমাদের খেয়াল করো, যখন আমি ফাঁকা বসেছিলাম, তার মানে আমার রাস্তার সামনে ফাঁকা আছে, তো আমাকে কনস্ট্যান্ট রেট না করে আমি বেশ কিছু ট্রাফিক, এক্সট্রা ট্রাফিক আমি ফরওয়ার্ড করে দিলেও কোনো অসুবিধা নেই, তার কারণ আমি এর আগে কিন্তু ফাঁকা বসেছিলাম, মানে আইডেল ছিলাম। আইডেল ছিলাম মানে নেটওয়ার্কের সামনে রাস্তাও খালি, তা রাস্তা যখন খালি তখন আমি বেশি ট্রাফিক দিয়ে দিতে পারতাম, তাহলে আমার অন্তত আমার ওভারফ্লোটা হতো না। সো লিকি বাকেটের এটাই প্রবলেম, লিকি বাকেটে যদি আমার আইডল থাকে তারপরে বাসটি ট্রাফিক, মানে এইটা ওভারফ্লো হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সেই জন্য টোকেন বাকেট এসছে। টোকেন বাকেট কি বলছে, একই জিনিস শুধু একটু আলাদা, একটু বুঝে নিলেই হবে। তো এখানে কি হচ্ছে
না, এক্সকিউজ মি, এখানে আমার কিউটা আছে, ডেটা আসছে, অ্যারাইভাল যদি অ্যারাইভাল এলো, যদি ফুল না হয় কিউতে বসছে। এবং নর্মালি কি হচ্ছে দেখো আমি বলছি, প্রত্যেকটা আমার কনস্ট্যান্ট রেট যেটাকে বলা হচ্ছে, তো কনস্ট্যান্ট রেট মানে প্রত্যেকটা আমার একটা ধরা যাক পার টিক বা আমার আমার ক্লক পালস, আমি যদি ক্লক পালসের কথা ভাবি, তো পার ক্লক পালসে এখান থেকে একটা প্যাকেটকে প্রসেসরের মধ্যে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রসেসরের মধ্যে নিতে গেলে এবার এখানে একটা টিকিট তৈরি হচ্ছে। টিকিট মানে প্রসেসরে যেতে গেলে একটা করে টোকেন নিতে হবে, এখান থেকে টোকেন, এবং টোকেন এখানে পার ক্লক পালসে একটা করে টোকেন পড়ছে, পার ক্লক পালসে এখান থেকে একটা করে প্যাকেট আসছে, এবং টোকেন এবং প্যাকেটটা প্রসেসর নিচ্ছে। মানে আমার যেরকম যে কোথাও এন্ট্রি নিতে গেলে টিকিট কাটতে, আমি একটা পার্কে যাচ্ছি, তো পার্কে আমাকে টিকিট কাটতে হলো, এবং তারপরে পার্কের গেটে যে গেটম্যান আছেন, এন্ট্রি যিনি করাচ্ছেন, টিকিটটা চেক করলো। তো সিমিলারলি এখানে আমার এই যে কিউ এর মধ্যে যে প্যাকেটটা আছে, সেই প্যাকেটটা প্রসেসরে অ্যাসাইন হতে পারবে যদি ওর কাছে একটা টোকেন থাকে, এবং টোকেনটা কোথায় পাওয়া যাচ্ছে, এখান থেকে। তো আমি এখান থেকে প্যাকেট নিলাম, এখান থেকে একটা টোকেন নিলাম, প্রসেসরে গেল, প্রসেসিং হলো, রুট জেনারেশন হলো, ডিপার্চার হয়ে গেল, নো প্রবলেম। আবার পরের ক্লক পালসে আমার এখান থেকে একটাকে নেবো প্যাকেট, পরের ক্লক পালসে একটা করে এখানে টোকেন তৈরি হচ্ছে, টোকেনটাও কিন্তু তৈরি হচ্ছে প্রত্যেকটা ক্লক পালসে। মানে এখানে যে দেখাচ্ছে অনেক টোকেন আছে, এটা তোমরা ধরো ফাঁকা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা আছে। এখন প্রথমে যখন শুরু হচ্ছে তখন একটা করে টোকেন নিচ্ছি, এখান থেকে একটা করে প্যাকেট নিচ্ছি, একটা করে টোকেন তৈরি হচ্ছে, এটা সেটাই নিয়ে নিচ্ছে, এখানে কিছু ফাঁকা, এবং প্রসেসরে দিচ্ছি, চলে যাচ্ছে। এইভাবে চলতে চলতে আমার ধরা গেল কিউএ এখন আর কোনো প্যাকেট নেই। তাহলে কিউএ যদি প্যাকেট না থাকে, তখন আমার এই যে টোকেন গুলো পার ক্লক পালসে যে একটা করে টোকেন তৈরি হচ্ছে, তাহলে এখানে অনেক টোকেন জমে যাবে। কটা টোকেন জমবে, কতক্ষণ, যতগুলো ক্লক পালস ও আমি আইডেল আছি, যতগুলো ক্লক পালস আমি আইডেল আছি, ততগুলো টোকেন এখানে জমা আছে। এইবার আমার পরের বার কি হবে, যখন আমার বাসটি ডেটা এলো, তখন একেবারে যতগুলো ক্লক পালস, এবং আমার সামনে যে রাস্তা, আমি আইডেল ছিলাম বলে সামনের রাস্তাও কিন্তু ফাঁকা, মানে নেটওয়ার্ক কিন্তু একদম ফ্রি আছে, সামনে কিচ্ছু নেই। তো আমি কি করব, যখন বাসটি ডেটা আসবে, এখানে যতগুলো টোকেন আছে সব কটাকে নিলাম, ধরা গেল 10টা টোকেন আছে, 10টা টোকেনই নিলাম, এবং ওই 10টা টোকেন নিয়েছি বলে 10টা প্যাকেট এখান থেকে নেবো, এবং 10টা প্যাকেটকে একসঙ্গে আমি একসঙ্গে আমি প্রসেসরে দেবো। প্রসেসর হেভি ফাস্ট, মানে একসঙ্গে তো নয়, মানে এক এক করে নেবে কিন্তু অনেক ফাস্ট, এবং 10টা আমার প্যাকেটকে ফরওয়ার্ড করে দেবো এই দিক দিয়ে। তাহলে আমার কি হলো, যেটা আমার যে বাসটি ট্রাফিক এলে কিউ ওভারফ্লো হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু হবে না। তো যদি আমার আইডল থাকে প্রসেসর, তখন এখানে অনেক আমার টোকেন জমা হবে, এবং যখন ট্রাফিক আসবে, যখন আমার ডেটা আসবে, তখন আমি দেখব যদি আমার ডেটার পরিমাণ বেশি হয়, তো এখানে সব কটা টোকেনকেই একসঙ্গে আমি রিমুভ করে পাঠিয়ে দিতে পারবো, যাতে আমার ওই যে টোকেন বাকেটে যে সমস্যাটা হচ্ছিল সেটা যাতে না হয়। ওকে, তো বোঝা গেল। তো এটাই ছিল আমার টোকেন বাকেট। এবার এই নোটস গুলো ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নেবে, এগুলো পড়ে নেবে। লিকি বাকেটের অ্যালগোরিদমটা এখানে লেখা আছে, একই জিনিস, ব্যাপারটা বুঝে গেলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে এখানে আমি তাহলে শেষ করছি ক্লাস। নেক্সট ডে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ।